আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে যেটা আলোচনা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 7 মে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ চিকিৎসার জন্য গভীর রাতে তিনি ব্যাংকক গিয়েছিলেন। আর এই ব্যাংকক যাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে একেবারে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা গুজব রটেছিল যে আব্দুল হামিদ পালিয়েছে, অর্থাৎ তিনি গোপনে এই দেশ থেকে পালিয়েছে, যার কারণে সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আপনার পুলিশ, বিভিন্ন বাহিনী সকলের উপর একটা প্রেশার ছিল যে কিভাবে তিনি এই দেশ থেকে পালিয়ে গেলেন। এবং তার বিরুদ্ধে যেহেতু প্রায় 3টি হত্যা মামলা রয়েছে কিশোরগঞ্জের, এই হত্যা মামলাগুলো বিচার না করে, বিচারের আওতাধীন না এসে তিনি কিভাবে এই দেশ থেকে এই মুহূর্তে এত হইচইয়ের মধ্যে দিয়ে তিনি পালিয়ে গেলেন। এই পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই একজন এসপিকে প্রত্যাহার করা হয়েছিল, অনেক এই পুলিশ বাহিনীকে, পুলিশের অনেক সদস্যকে ওইখান থেকে প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সবচাইতে আওয়ামী লীগের জন্য যেই সুসংবাদটা, সেটা হলো গতকাল রাতে আব্দুল হামিদ বাংলাদেশে পৌঁছেছেন। এই বাংলাদেশে আব্দুল হামিদের যে আপনার চলে আসা, অর্থাৎ তিনি পালিয়ে যে যাননি তার একটি যথার্থ প্রমাণ হয়েছে। তিনি এই বাংলাদেশে আসার মধ্য দিয়ে এই আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের জয় হয়েছে আমার দৃষ্টিতে। এবং আমি মনে করছি তাদের এই যে আওয়ামী লীগের সে পুনর্বাসন শুরু হয়েছে। এই বিষয়টা নিয়ে যখন এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল গতকাল এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে, তখন তিনি বলেছেন যে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো শাস্তি নয়। তার কথাটাকে আমি শ্রদ্ধা জানাই। তার কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষই যদি অপরাধ করে তার জন্য আপনার শাস্তির ব্যবস্থা রয়েছে, তবে সেটা আপনার প্রমাণ হতে হবে। আমি ছোট্ট একটি গল্প আজকে বলবো। তো আমি 1995 সালে আপনার নারায়ণগঞ্জের যে ইস্পাহানিতে একটা মেরিন কলেজ আছে, সেখানে আমি ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। এই শিখ ইস্পাহানির পাশেই এই মেরিন কলেজের কাছাকাছি এটা হলো, মেরিন কলেজটা হলো একেবারে নদী ঘেঁষা, অর্থাৎ যে শীতলক্ষ্যা নদীর পাড়েই হলো এই আপনার মেরিন একাডেমিটা। আর এরপরে হলো স্টেডিয়ামটা, ছোট্ট একটা স্টেডিয়াম ইস্পাহানিতে। এই ফুটবল স্টেডিয়ামে আমি তখন খেলা দেখছিলাম। হঠাৎ করেই কয়েকজন শিশু, আমি শিশুই বলবো তাদেরকে, যেহেতু তখন তাদের বয়স 14 থেকে 15 উপরে হওয়ার কথা নয়, এই আমাদের বয়স তখন 17-18 এরকম হবে, কারণ সবে মাত্র এসএসসি পাশ করে এই আমরা ইন্টার পরীক্ষা দিয়েছি। ইন্টার পরীক্ষার পরপরই আমি গিয়েছিলাম সেখানে, কিংবা ইন্টারের রেজাল্ট দিয়েছে তখন আমি গিয়েছি। এই স্টেডিয়ামে তখন খেলা হচ্ছিল ছোট ছোট বাচ্চাদের। 2 জন বাচ্চা প্রচণ্ড পরিমাণে ঝগড়া হলো। আমরা তখন এই বাচ্চা দুইটিকে আমরা মীমাংসা করে তাদেরকে পাঠিয়ে দিলাম। কিন্তু ঘটনাটা সেখানে থেমে থাকিনি। ঠিক পরপরেই প্রায় আধা ঘন্টা পর আমরা ওই মাঠেই ছিলাম, তখন দৌড়ে এসে একটি ছেলে পিছন থেকে একটি রান্দা দিয়ে কূপ দিয়ে ওই ছেলেটাকে মেরে ফেলল। সেই বিষয়টা আসলে খুব বেদনাদায়ক ছিল। সেই 94-95 সালের ঘটনা আমি বলছি। কিন্তু এর পরের ঘটনাটা আমি জানতাম না। আমি ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। দীর্ঘ 5 বছর পরে আমি নারায়ণগঞ্জ কোর্টে গিয়েছিলাম একটা জরুরি কাজে।
এই কোর্টে তারা উপস্থিত ছিল। ওই ছেলেটা, যেই ছেলেটা এই চাপা দিয়ে কোপ দিয়ে ওই ছেলেটাকে হত্যা করেছে, সেই ছেলেটা বেকসুর খালাস পেয়েছে। তার কারণ একটাই, তার কোনো সাক্ষী ছিল না। অবশ্য ওখানে শত শত লোক ছিল, কিন্তু দুঃখের বিষয় কেউ সাক্ষী দিতে সাহস পায়নি। কেন সেটা আমি বলতে পারবো না। আমি এই বিষয়টা তখন বুঝতে পারলাম যে আসলে সাক্ষীর অভাবে পৃথিবীতে অনেক এই আপনার অপরাধীও যেমন খালাস পায়, আবার মিথ্যা সাক্ষীর কারণে অনেক আপনার নিরপরাধীও আপনার মুক্তি পেয়ে যায়। যাই হোক, আজকে যেই কথাটা বলতে চেয়েছিলাম, বাংলাদেশের ইতিহাসে অ্যাডভোকেট আব্দুল হামিদ আওয়ামী লীগের শাসন আমলে তিনি যত বছর প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশে, এরকম কোনো রেকর্ড নেই যে দীর্ঘ বছর কেউ দীর্ঘ এত বছর প্রেসিডেন্ট থাকে। আব্দুল হামিদ একজন সদালাপী এবং খুব শান্তশিষ্ট এবং ভদ্রচিত্তের মানুষ। তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রায় 2 বছর আগে, 1.5 বছর আগে, 2 বছর নয়। এরপর আমাদের বর্তমান যিনি আছেন প্রেসিডেন্ট, আমাদের বর্তমানেও যিনি প্রেসিডেন্ট আছেন, উনি আওয়ামী লীগের আমলে তিনি প্রেসিডেন্ট, কিন্তু এখন পর্যন্ত তার সেই প্রেসিডেন্টের যে কার্যক্রম শেষ হয়নি, যার কারণে তিনি এখন পর্যন্ত আছেন। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে আব্দুল হামিদ যখন এই চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে চলে গেলেন, তখন বিভিন্ন মহল তার বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল, কাদা ছোড়াছড়ি করেছিল, তিনি পালিয়ে গেছেন। আসলে আব্দুল হামিদ গতকাল বাংলাদেশে একটি বিমানে এসে পৌঁছেছেন, তাও গভীর রাতেই। তাকে নিয়ে আবারও হইচই যে তিনি তাকে কিভাবে দেশ ছাড়তে দেওয়া হলো। তিনি তো দেশ ছাড়েননি, তিনি অত্যন্ত শক্তি নিয়ে, অত্যন্ত আত্মপ্রত্যয়ী হয়ে তিনি দেশে ফিরেছেন। তার কারণ তিনি মনে করছেন তিনি নির্দোষ, আর এই নির্দোষ যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি তার বিরুদ্ধে এই যতগুলো অভিযোগ আছে সেগুলো যদি প্রমাণ হয়, অবশ্যই তিনি এদেশের যে আইন রয়েছে, বর্তমান আইনে তিনি ফেঁসে যাবেন। যার কারণে এখন আওয়ামী লীগের এরকম শত শত নেতা যেমন অপরাধী, আবার এরকম বহুত নেতা বাংলাদেশে যারা অপরাধের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারপরেও কিন্তু তারা এই বিভিন্ন মামলায় জর্জরিত। আমি মনে করি বাংলাদেশে সেটা যে কোনো দলেরই হোক, যদি নিরপরাধ হয় তাহলে অবশ্যই সে নিরপরাধী, আর যদি অপরাধী হয়, যদি সারা পৃথিবীও তাকে নিরপরাধ বলে, অবশ্যই তার অপরাধ রয়েছে। যার কারণে এই আব্দুল হামিদ বাংলাদেশে প্রবেশ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের একটি জয় জয়কার একটা আমি বিষয় দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের সব নেতারা এই আপনার দোষী নয়। আওয়ামী লীগ শুধু এই বছর এই আপনার 5ই আগস্টে যেমন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এরকম নয়, তাদের শেখ হাসিনা আরও 3 বার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল। তারপরও তিনি পুনর্বাসিত হয়েছেন, এই দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রী হয়েছেন। এই মুহূর্তে যদি আব্দুল হামিদের মতো যারা আওয়ামী লীগের নির্দোষ নেতা রয়েছেন, তারা যদি এই দেশে আবারও এই বিভিন্ন আন্দোলন করে এবং নির্দোষ মানুষদেরকে নিয়ে আবারও রাজনীতির মাঠে এগিয়ে আসতে পারে, আমি মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে খুব বেশি সময় লাগবে না। তার কারণ বাংলাদেশে এখনও আজকে পর্যন্ত যে বৃহত্তম দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তার কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী অত্যন্ত আত্মপ্রত্যয়ী এবং খুবই শক্তিশালী মনের অধিকারী। যার কারণে আপনারা দেখেন 5ই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এরকম যদি অন্যান্য কোনো দল হতো, আমার মনে হয় তারা আগামী 10 বছর এদেশে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। অথচ এই আওয়ামী লীগ কিন্তু
পালিয়ে যাওয়ার পরদিন থেকে তাদের যে নেত্রীর যে ভার্চুয়াল বক্তব্য, তার নেতাকর্মীদের যেভাবে সাহস জুগিয়েছেন, এই সাহস জোগানোটা একমাত্র এই আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। আমরা এর পূর্বে অনেক রাজনৈতিক দল দেখেছি যারা কোন ঠাসা হয়ে পড়েছিল, মিছিল মিটিং করতে পারেনি। এই মুহূর্তে আওয়ামী লীগের যে